ভারতের প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই, জানালেন তথ্য উপদেষ্টা। শেখ হাসিনার বিষয়ে কঠোর অবস্থানে সরকার। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসি সচিবের বৈঠক। এখনো চূড়ান্ত নয় বিএনপির প্রার্থী, বললেন চিফ হুইপ। শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার বিষয়ে আলোচনা হলেও নেওয়া হয়নি সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী। শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া, নিহত বেড়ে 132। দেশ জুড়ে জরুরি অবস্থা ও জাতীয় দুর্যোগ ঘোষণা। স্বাগত দুপুরে বুলেটিনে, আমি শামীম মাহবুব এবং আমি আতিফান জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবর। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের ঢাকা সফর নিয়ে গোপনীয়তা বা জল্পনার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনা দেশে আসলে পূর্ণ নিরাপত্তায় তাকে বিচারের মুখোমুখি করা হবে। শেখ হাসিনার বিষয়ে সরকার কঠোর অবস্থানে বলেও জানান ডাক্তার জাহেদ। বাংলাদেশ ভারত দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ভারতের দিক থেকে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে বলেও জানান ডাক্তার জাহেদ। এ সময় তিনি বলেন, বিগত 17 বছরে ভারতীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে বাংলাদেশে কাজ করেছে তা এখন আর সম্ভব নয়। এ সময় তিনি আরও বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান চীন থেকে ঢাকা এসেছেন। তার এই সফর নিয়মিত কার্যক্রমের অংশ। এটা নিয়ে গোপনীয়তা বা অতিরিক্ত জল্পনার কিছু নেই। এটি তার একটি সফর এবং বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে তিনি বৈঠকও করবেন। তিনি বলেন, বাংলাদেশের গোয়েন্দা প্রধানও ভারত সফর করেছেন। দুই দেশের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ও আলোচনা হওয়া স্বাভাবিক। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং থেকে সম্ভবত বুঝতে পারি যে বাংলাদেশ খুবই স্ট্রংলি এই ব্যাপারটাকে উপস্থাপন করেছে। এটা শুধুমাত্র এখানে না, বাংলাদেশ যে স্টেটমেন্ট দিয়েছে ওই ঘটনার পর, তাতে এই ব্যাপারটা খুব স্পষ্টভাবে বাংলাদেশ জানিয়েছে যে এই ব্যাপারে আমরা টাফ আছি। বাংলাদেশের সাথে ভারতের চুক্তি আছে, তাকে আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ফেরত চাই, আমরা তাকে দেশে এনে আইনের আওতায় আনতে চাই। সেটা তো হচ্ছেই না, তিনি সেখানে বসে মাঝে মাঝে নিজেদের সাথে করছেন। এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যে রিয়াল অ্যালাইনমেন্টের আলাপ আমরা করছি, সেটার অনুকূল পরিবেশ ভারতের দিক থেকে আসলে তৈরি করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেবার নির্দেশনা দিয়ে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের ফোন আলাপের রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। সকালে তাদের কথোপকথনে নতুন কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করা হয়। 2024 সালের 19 ও 21শে জুলাই তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে ফোন আলাপে এসব নির্দেশনা দেন শেখ হাসিনা। ফোন আলাপে শেখ হাসিনা ও হাসান মাহমুদের কথোপকথনে পাল্টা আগুন দেবার কথা উঠে আসে। একই ফোন আলাপে যুক্ত হন ওবায়দুল কাদেরও। ওরা কিন্তু ওই সব জায়গায় আবার তৈরি হচ্ছে আর শুধু আগুন দিয়ে পোড়াবে সব। হ্যাঁ হ্যাঁ, বুঝছো? জি আপনি কাদের ব্যাগে যেভাবে নির্দেশ, জি জি হ্যাঁ, না সব আমাদের লোক থাকতে হবে। ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে। আর কি করবে, অন্য কিছু করে লাভ নেই। তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। জি রাইট, এটাই ঠিক টাইট। জি জি আপা, প্রত্যেকটা এমপিকে ডাকো, খবর দাও, প্রত্যেক এলাকার পরিশোধ দিতে হবে। জি না, ওই যে তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে। আর আমি বলছি যে যেখান থেকে গ্যাদারিং আছে সব জায়গায় র্যাব এটাই দেবে। আর ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়িঘর আছে না, আমাদের বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন পাবলিক দেবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করবে। রাষ্ট্রপতি পদে এখনো কাউকে চূড়ান্ত করেনি বিএনপি। এ বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নেবেন।
দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি বিষয়ক বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংবিধানের ৭০ অনুচ্ছেদের নিয়ম অনুযায়ী ভোট হবে জানিয়ে তিনি আরও বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ ভোট দিলে তার এমপি পদ থাকবে না। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের কায়সার কামালের সঙ্গে বৈঠক করেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী একাধিক প্রার্থী হলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। সত্তর অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তা হলো এই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। প্রধানমন্ত্রী ঘোষণা করবেন, তখন আমরা সবাই একসাথে জানবো। মনোনয়নপত্র যেদিন জমা দেবো দাখিল হবে সেদিনই ভোটটা আমরা ভোট দেওয়ার সময় মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় সংসদ নেতা, বিরোধী দলের নেতা এবং স্পিকার মহোদয় এরা ভোট দেবেন, যেটা আপনারা টেলিভিশনে দেখাবেন, ওপেন থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পেন। সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান স্টিফেন। বলেন, বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশে যেসব ব্যাংক অ্যাকাউন্টধারী কার্ড ব্যবহারের আওতায় নেই তাদের উৎসাহিত করতে এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে ভিসা কাজ করতে চায় বলে জানান তিনি। এদিকে বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তি সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন দেশ হবে বাংলাদেশ। এজন্য চিন্তাতেও বড় রকমের পরিবর্তন আনতে হবে। রাজধানী ফার্মগেটে সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা শীর্ষক এক সেমিনারে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, দেশের ৫১% মানুষ লিখতে পড়তে পারে না, সেজন্য শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে। উপদেষ্টা আরও জানান, আগামী বছর শিক্ষাক্রমে অনেক পরিবর্তন আসতে পারে। দেশের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার মানের দিকে নয়, অবকাঠামোগত উন্নয়নের দিকে মনোযোগী বলেও মন্তব্য করেন রাশেদ আল মাহমুদ তিতুমির। সূচকগুলো খুব সোজা এবং বোঝা যায় যে দ্বাদশ শ্রেণী আপনি পাশ করেছেন, কিন্তু আপনার যোগ্যতা হচ্ছে সপ্তম শ্রেণী। আপনার ৫১% মানুষ হচ্ছে যে লিখতেও পারে না, গুনতেও পারে না। সবার আগে বাংলাদেশ, তার মানে হচ্ছে যে একটা দার্শনিক ভিত্তি আছে। তো সেইখানে যদি আমরা চিন্তা করি, তাহলে একটা অর্থনীতির লক্ষ্যমাত্রা হচ্ছে যে ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে যাব। এমপিওভুক্ত শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসি থেকে ম্যানেজিং কমিটির হাতে দেবার বিষয়ে আলোচনা হলেও এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে রাজধানীর ফার্মগেটে এক সেমিনারে তিনি বলেন, শিগগিরই বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয়ের লাগাম টেনে ধরা হবে। এই যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ১১৬টা রয়েছে, আরো প্রাইভেট প্রতিদিন দরখাস্ত আসছে। প্রাইভেট ইউনিভার্সিটি ১১৬টি, প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি ৫৭টি, তারপর বেড়েই চলছে। এই জায়গাটাই তো আমরা লাগাম টেনে ধরছি। আর নয়, আমাদের যেগুলি রয়েছে সেগুলির কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। আমাদের সেই জন্য ক্রস বর্ডার এডুকেশনকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। এসএসসি ও সমমান পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে বিপর্যয় ঘটেছে। এবারে পাশের হার ৫৭.৩৯%, যা গত ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। ৪টি প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। এই ফল বিপর্যয়ের পেছনে শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতি এবং জুলাই আন্দোলন পরবর্তী সময়ের শিক্ষার্থীদের মনোভাবের পরিবর্তন হওয়াকেই দায়ী করছেন শিক্ষকরা। ময়মনসিংহ শিক্ষা বোর্ড কার্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর আনন্দের পরিবর্তে বেদনার পাল্লাই ভারী হয় বেশি। বোর্ডের অধীনে ১,৫,০২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে মাত্র ৬০,২৭৪ জন। ঘোষণা করতে যাচ্ছি।
বিগত 4 বছরের তুলনায় এই ফলাফলকে ভরাডুবি হিসেবেই দেখছেন সবাই। তথ্য বিশ্লেষণে দেখা যায় 2023 সালে পাশের হার ছিল 85.49%। পরের বছর অর্থাৎ 2024 সালে সামান্য কমে 85% এবং 2025 সালে আরও কমে গিয়ে দাঁড়ায় 58.22%। তবে গত 4 বছরের সব রেকর্ড ভেঙে এবার আরও 1.39% কমে দাঁড়িয়েছে 57.39%। ফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করেন বোর্ড সচিব। বলেন, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করে সামনের বছর ভালো ফলাফলের আশা করেন তিনি। স্কুলে না গিয়ে ফলাফল ভালো করার যে একটা টেন্ডেন্সি, একটা ট্রেন্ড দাঁড়িয়ে গিয়েছিল, এর থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। ক্লাসে নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি এটা নিশ্চিত করতে হবে। বোর্ডের অধীনে থাকা মোট 1344টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 10টিতে শতভাগ শিক্ষার্থী পাশ করলেও 4টি প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। বিভাগে 4 জেলার মধ্যে 60.41% পাশ নিয়ে শীর্ষে রয়েছে নেত্রকোনা, আর 55.44% নিয়ে সবচেয়ে পিছিয়ে শেরপুর জেলা। তুলনামূলক খারাপ ফলাফল করা প্রতিষ্ঠানের শিক্ষকরা বলছেন, জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার চেয়ে নেতৃত্বের মানসিকতা বেশি কাজ করায় পড়াশোনায় ঘাটতি হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরেও বাচ্চাদের ভিতরে, ছাত্রছাত্রীর ভিতরে একটা একদম মানে পড়াশোনায় যে নিমগ্ন থাকা, এই সংখ্যাটা খুব কম। এককভাবে কারো কোনো অবদান নাই। প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক প্রত্যেকেরই আলাদা আলাদা ভূমিকা থাকে। ফলাফলের বিপর্যয় কাটাতে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিতের পাশাপাশি শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ শিক্ষা সংশ্লিষ্টদের। নিয়মিত শিক্ষার্থীদের খোঁজ খবর রাখা, ক্লাসগুলো ঠিকভাবে হচ্ছে কিনা তা দেখা, মানে স্কুল প্রধানকে সবসময় এগুলো নজর রাখতে হবে। আগামীতে ময়মনসিংহ বোর্ড চেনা ছন্দে ফিরবে এবং পাশের হার আবারও বাড়বে, এমনটাই প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থীদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এদিকে রাজশাহী শিক্ষা বোর্ডে স্মরণকালে সর্বনিম্ন ফলাফল হয়েছে। পাশের হার ঠেকেছে 63.67%। গত বছরের তুলনায় অন্তত 14% কম। এবার কমেছে জিপিএ 5 শিক্ষার্থীর সংখ্যাও। ফলাফলের এই নিম্নমুখী চিত্রে উদ্বিগ্ন শিক্ষক অভিভাবকরা। তবে শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলছেন, গুণগত মানকে গুরুত্ব দেবার কারণে ফলাফলের সূচক নিম্নমুখী। এসএসসির ফলাফলে হতাশ রাজশাহীবাসী। ক্রমাগত পাশের হার ও জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় উদ্বিগ্ন শিক্ষক অভিভাবকরা। ফল ঘোষণার পর বিদ্যালয়ে দেখা যায় একেবারে হাতে গোনা শিক্ষার্থীর উপস্থিতি। বিপর্যয়ের মাঝেও মেধাবীদের মধ্যে ছিল কিছুটা উচ্ছ্বাস। এ সময় খাতা মূল্যায়ন বিষয়ে প্রশ্ন তোলেন অনেকে। শ্রেণীকক্ষে শিক্ষকদের আরও বেশি যত্নশীল হওয়ারও দাবি শিক্ষার্থীদের। এবার ফলাফল তো ভালো এসছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে এইচএসসিও ভালো আসবে। সবাইকে একটা মার্কিং দিয়ে দিলাম, রেজাল্ট পাশের রেটটা একটু কমাইলাম। সবাই বুঝলো যে খাতা দেখাটা স্ট্যান্ডার্ড হয়েছে, আগের থেকে আরো বেশি করা খাতা দেখতেছে। ভুল একটা ফেক স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টা করতেছে, এটা তো আসলে ঠিক না। আমাদের অ্যাটেন্ডেন্স কম দেখে টিচারদেরও আমাদের প্রতি গুরুত্ব দেওয়ার হারটা কমে যায়, যে এরা তো স্কুলে আসছে না, এদেরকে কি গুরুত্ব দিয়ে পড়াবো। একটা শিক্ষার্থী যে নিজ থেকে সৃজনশীলভাবে একটা জিনিস এক্সপ্লেন করেছে, কিন্তু ওকে নাম্বার দেওয়া দিয়ে টিচাররা নাম্বার দিচ্ছে যার হাতের লেখা সুন্দর, যে বেশি দিয়েছে, মানে এদের নাম্বার দেওয়ার টেন্ডেন্সি এসছে। অভিভাবকরা বলছেন, অনেক বিদ্যালয়ে যথাযথ লেখাপড়া হয় না। শিক্ষকদের ওপর পুরোপুরি আস্থা রাখতে না পেরে বাড়ে কোচিং নির্ভরতা। সেই থেকে ফল বিপর্যয়ের সূচনা বলছেন কেউ কেউ। আমরা অভিভাবক হিসেবে স্কুল থেকে যেটা আশা করি হয়তো সেটা পাচ্ছি না। আমাদেরকে প্রিপেয়ার করতে হচ্ছে বাইরে থেকে। 100 জন বাচ্চার মধ্যে 90 জনই কোচিংয়ে যায়, তাহলে 10 জন কিন্তু চিন্তা করে যে আমি কোচিংয়ে না গেলে হয়তো বা আমার ওই ইয়াটা আসবে না। টিচারদের মনোযোগী হবে ক্লাসে, টিচাররা মনোযোগী নয়। পাশের হার কম হলেই বাচ্চারা একটু পড়াশোনা করবে, আগামীতে আরো ভালো করবে। পাশের হার কিংবা জিপিএ 5 কমলেও বর্তমান খাতা মূল্যায়ন পদ্ধতি শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা শিক্ষাবিদদের। প্রয়োজনীয় উদ্যোগ নিলে আগামীতে হারানো গৌরব ফিরে পাওয়া যাবে বলে মনে করেন রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। ওভারঅল রেজাল্টটাকে আমার মনে হচ্ছে যে প্রকৃত যে মেধা যাচাই, আমরা বোধহয় সেই দিকে এগোচ্ছি। আর আগেরগুলো পরীক্ষা পদ্ধতিকে আমি বলবো না, কিন্তু মূল্যায়ন পদ্ধতির মধ্যে অনেকখানি ত্রুটি ছিল। বোর্ডে আগে যেটা নির্দেশনা দেওয়া হতো যে আমাদের পাশের হার বাড়াতে হবে। এইবার সরকার চেয়েছেন আমরা কোয়ান্টিটির দিকে যাব না, আমরা কোয়ালিটি এডুকেশনটা শুধু দেখব। আপনারা অবশ্যই এখন থেকে কোয়ালিটির দিকে মনোযোগ দেন, ছাত্রছাত্রীদেরকে সেই দিকে নিয়ে যান, তা না হলে
ভবিষ্যতে আপনাদের এরকমই থাকবে এবং ধীরে ধীরে নাই হয়ে যেতে হবে। শুধু পরীক্ষার খাতা মূল্যায়ন পরিবর্তনেই কি বদলাবে শিক্ষার মান, নাকি প্রয়োজন শ্রেণীকক্ষে পাঠদান? এমন প্রশ্নই এখন সবার মুখে মুখে। আহসান হাবিব অপু, ওয়ান নিউজ, রাজশাহী। 100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ল্যাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। সোমবার 7.4 মাত্রা ভূমিকম্পে অন্তত 132 জন নিহত হয়েছে দেশটিতে। আহত হয়েছে 570 জনেরও বেশি মানুষ। এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছে। দেশ জুড়ে জরুরি অবস্থা ও জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে। 7.4 মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া। সোমবার শক্তিশালী ভূকম্পনে দেশটির বেশ কয়েকটি শহরের বড় বড় ভবন ও অবকাঠামো ভেঙে পড়ে। সময়ের সাথে সাথে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। বিভিন্ন স্থানে জোরে সোরে চলছে উদ্ধার কাজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক শহর ক্যালি। সেখানে ধসে পড়া বহুতল ভবনের নিচে এখনো বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জীবন বাঁচাতে স্থানীয় স্বেচ্ছাসেবক ও পেশাদার উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। পরিস্থিতির ভয়াবহতা মোকাবেলায় কলম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রেলা। ভূমিকম্পের মাত্র 4 দিন আগে শপথ নেন তিনি। আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের একা ছেড়ে দেব না। দৃঢ় সংকল্প নিয়ে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো। জীবন রক্ষা করতে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোকে সহায়তা দিতে এবং দুর্গত প্রতিটি এলাকায় ত্রাণ সহায়তায় সরকার সব শক্তি প্রয়োগ করছে। ভয়াবহ ভূমিকম্পের প্রভাব মোকাবেলায় কলম্বিয়াকে $1.55 কোটি সহায়তা ঘোষণা করেছে আমেরিকা। পাশাপাশি মানবিক সহায়তা ও উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে প্রতিবেশী ভেনেজুয়েলাও। যদিও দেশটি কিছুদিন আগে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠছে। একই সাথে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দুপুরে বুলেটিনের সময় হলো একটা বিরতির। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো রয়েছে। প্রতিবন্ধী মানুষদের নিয়ে এখনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি সমাজের। অর্থনীতির মূল স্রোতে আনতে পরিবর্তনের তাগিদ। আবারও স্বাগত জানাচ্ছি দুপুরে বুলেটিনে। শিক্ষা, স্বাস্থ্যে, প্রযুক্তি কিংবা অর্থনীতিতে রাষ্ট্র এগিয়েছে বহুদূর, কিন্তু প্রতিবন্ধীদের নিয়ে দৃষ্টিভঙ্গি বদলায়নি সমাজের। শারীরিক কিংবা মানসিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা মানুষগুলোকে এখনো সমাজ, এমনকি নিজ পরিবারও দেখে বাঁকা চোখে, করুণা নিয়ে। উন্নয়ন কর্মীরা বলছেন, পরিবার ও সমাজের অদৃশ্য এই দেয়াল ভাঙতে না পারলে প্রতিবন্ধীদের উন্নয়ন ও অর্থনীতির মূল স্রোতে সম্পৃক্ত করা সম্ভব নয়। জীবনের জন্য প্রকৃতির কতই না আয়োজন। ওই যে পাহাড়, দিগন্ত বিস্তৃত সবুজ, মেঘ, বৃষ্টি, মুক্ত বাতাস, কিন্তু প্রকৃতির এই রূপ আর রং কি সব প্রাণকে সমানভাবে ছুঁয়ে যায়? আলোহীন চোখে কারো পৃথিবী নিকষ কালো অন্ধকার, পাহীন মানুষের আক্ষেপ পৃথিবীর বুকে পদচিহ্ন আঁকতে না পারার, কারো বা আজন্ম আক্ষেপ প্রাণ ভরে স্পষ্টভাবে একটু কথা বলতে না পারার। মানুষের মুখের কথা দিয়ে, ব্যবহার দিয়ে যদি কেউ কাউকে সাহায্য করে, তাহলে কিন্তু একজন প্রতিবন্ধী মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে। ছন্দহীন এই জীবন প্রতিবন্ধী মানুষদের। শারীরিক প্রতিবন্ধকতা যাদের সমাজের অন্য 8-10টা মানুষ থেকে আলাদা করে রাখে, পরিবার আর সমাজ তাদের কোণঠাসা করে দেয়। কোনো না কোনোভাবে শারীরিক প্রতিবন্ধকতা জয় করা গেলেও ভাঙা যায় না সমাজের অদৃশ্য সেই দেয়াল। ফেলে আসা জীবনের দুঃসহ সেই গল্পই বলছিলেন ময়মনসিংহের ধুবাউড়ার মেয়ে সুমনা রং। একজন বাক প্রতিবন্ধী মানুষ, স্পষ্টভাবে কথা বলতে পারেন না। এই এতটুকু সমস্যা তার জীবনকে বিষিয়ে তোলে। মা বাবারাই অনেক সময় বোঝা মনে করে, মা বাবারাই মনে করে যে এই সন্তানকে যে কিছু হবে না, এর পিছনে টাকা খরচ করে, একে চিকিৎসা করে আমার কি লাভ হবে, এরকম মনে করে। সমাজ বাস্তবতায় প্রতিবন্ধী সন্তানকে বড় করার সংগ্রামটা যে কতটা কঠিন তা জানে সুমনার পরিবার। তার মা বলছিলেন, বাক প্রতিবন্ধী শিশু হওয়ায় অনেক স্কুলই সুমনাকে ভর্তি করাতে চায়নি। অদম্য ইচ্ছাশক্তির জোরেই সুমনাকে এত দূর নিয়ে আসা। গারো সম্প্রদায়ের মেয়ে সুমনা এখন একজন প্রতিষ্ঠিত উন্নয়ন কর্মী। এমনি যদি ফালাইয়া রাখি তাহলে তো আরও বেশি ওরে তো আর কেউ মানুষ বলেই গণ্য করবে না। যার জন্য হে নিজেই যদি সব কিছু শিখতে পারে, সব কিছু জানতে পারে, তে তার চলতে সমস্যা হইতো না।
সুমনার মতো শারীরিক নানা প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা মানুষের সংখ্যা নেহাত কম নয়। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যার 2.8% প্রতিবন্ধী মানুষ। তবে মাঠ পর্যায়ে কাজ করা বিভিন্ন উন্নয়ন সংস্থার হিসেবে সংখ্যাটা আরও অনেক বেশি। শারীরিক প্রতিবন্ধকতা কোনো অসুস্থতা কিংবা অভিশাপ নয়। তারপরও বিপুল এই প্রতিবন্ধী জনগোষ্ঠী এখনও সমাজের করুণা নিয়েই বেড়ে ওঠে। বিভিন্ন আচার অনুষ্ঠানে যাই, আমরা সমাজে যাই, তখন তো আপনারা জানেন যে প্যারেন্টসরাও প্রচুর বুলিংয়ের শিকার হয়। হ্যাঁ, অনেক আফসোস থাকে, হায় আল্লাহ আপনার বাচ্চাটা এরকম হইলো। হ্যাঁ, সেক্ষেত্রে নেগেটিভ অ্যাটিটিউডও আছে, পজিটিভও আছে, বেশি প্রশংসাও হয়, আবার এটাকে মন্দভাবেও দেখা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বলছেন, দোষটা এককভাবে কোনো পরিবারের নয়, বরং সমাজ আর রাষ্ট্রীয় কাঠামোর সংকটটা দৃষ্টিভঙ্গির। কারণ এই সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা এখনো প্রতিবন্ধী মানুষ বান্ধব নয়। পভার্টিটা এক্সটেন্সিভ থাকে, তখন অনেক ফ্যামিলি হয়তো চিন্তা করে যে ঠিক আছে আমার 4-5টি সন্তান আছে, এই প্রতিবন্ধীর সন্তান আছে, আমি অমুক জায়গায় হয়তো করি। কিন্তু আমার কাছে আপনি যদি বলেন আমি পরিবারের বাধাটাকে, পরিবারের থেকে যে সূচনা, আমি এটা দেখব না, আমি বেশি দেখবো এটা সমাজ, আমরা সোসাইটি যেভাবে ট্রিট করছি, সেই সোসাইটি ট্রিটমেন্টটা পরিবারের সদস্যদের উপরে যে একটা চাপ সৃষ্টি করছে, সেখান থেকে ওনারা অনেক সময় এই ধরনের বাধার সৃষ্টি করে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি বেসরকারি পর্যায়ে অনেক কিছুই হচ্ছে, কিন্তু সবকিছুর আগে প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন, যেখানে একজন প্রতিবন্ধী মানুষকে প্রতিবন্ধী হিসেবে নয়, শুধুই একজন মানুষ হিসেবে মূল্যায়ন করবে। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ময়মনসিংহ। দেশে এবার চায়ের বাম্পার ফলন হলেও ক্রমেও সংকুচিত হচ্ছে এর রপ্তানি বাজার। গত বছরের তুলনায় উৎপাদন প্রায় 1.5 গুণ বাড়লেও সেখানে রপ্তানি আগের বছরের মাত্র 1/3 এই খাত সংশ্লিষ্টরা বলছেন, অভ্যন্তরীণ চাহিদা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম দামের কারণে চা রপ্তানিতে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। তবে রপ্তানি বাড়াতে বিদেশি দূতাবাসগুলোর মাধ্যমে আন্তর্জাতিক বাজার খোঁজা হচ্ছে বলে জানিয়েছে চা বোর্ড। বাংলাদেশ চা বোর্ডের হিসেবে গত বছর দেশে চায়ের মোট উৎপাদন ছিল 9,49,00,000 কেজি। তবে আবহাওয়া অনুকূলে থাকায় এবার তা প্রায় 1 কোটি কেজি বেশি হতে পারে বলে আশা করা হচ্ছে। কিন্তু বিদেশে চায়ের দাম কম হওয়ায় বাড়তি চা কাঙ্ক্ষিত পরিমাণে রপ্তানি করা সম্ভব হচ্ছে না। বাগান মালিকরা বলছেন, প্রতি বছর যে হারে উৎপাদন বাড়ছে সেই তুলনায় রপ্তানি বাড়ছে না, ফলে বাড়তি চা তাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রতি বছরই প্রোডাকশন বাড়াচ্ছি, কিন্তু ডোমেস্টিক যে কনজামশনের বাইরে যদি রপ্তানি না করা হয়, তাহলে তো মার্কেটে চায়ের পরিমাণ বেশি থাকলে দাম আমরা কম পাবো। চা বোর্ডের তথ্য বলছে, গত 5 বছরের মধ্যে 2024 সালে সর্বোচ্চ 46 কোটি টাকার চা রপ্তানি হয়, কিন্তু পরের বছর তা নেমে আসে 38.5 কোটিতে। আর এই বছরের জুলাই পর্যন্ত সেই ধারা আগের মতোই নিম্নমুখী। দেশের প্রধান চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রের সবশেষ গত 15 নম্বর নিলামে প্রতি কেজি ভালো মানের চা বিক্রি হয়েছে সর্বোচ্চ 370 টাকায়, কিন্তু পাশের দেশ ভারত কিংবা কেনিয়ায় তার দাম প্রায় অর্ধেক। ফলে প্রতিযোগিতামূলক দামের কারণে ক্রমেই রপ্তানি বাজার সংকুচিত হচ্ছে। ওয়ার্ল্ডে যে চায়ের দাম আমাদের চা থেকে একটু কম, ডিমান্ড হলো $1 90 সেন্টস, $1.10, মানে 130 টাকা, 20 টাকা, 110 টাকা পার কিলো। আমাদের কস্ট অফ প্রোডাকশন 230-40 টাকা। সো এটা খুব টাফ, এক্সপোর্ট করা খুব টাফ। 4 দশকেরও বেশি সময় ধরে চা রপ্তানি করা ইস্পাহানি গ্রুপের এই শীর্ষকর্তা মনে করেন, G2G বা সরকারি বাণিজ্য সহযোগিতা ছাড়া বর্তমান বাজারে বাংলাদেশের চা রপ্তানি বৃদ্ধি প্রায় অসম্ভব। সেকেন্ড হাইয়েস্ট এক্সপোর্ট আর্নিংস ছিল চা, জুট, তারপর চা। এখন তো চা প্রথম 10টা মনে হয় না, টপ 10-20-তে থাকবে না, খুব কম। জিও খুললে তো হচ্ছে না, বিকজ গভর্নমেন্ট কিনতেছে না এখন। আগে যে বাটে ছিল, সব বাটার ট্রেড। ইজিপ্ট আমরা চা দিতাম ওদেরকে, আমরা কিনতাম কিছু পিগ আয়রন না কিছু, আমরা ওখান থেকে আনতাম, কিছু তুলা মেবি আনতাম। চায়নাও আমাদের থেকে বাটার ট্রেডে কিনছে। অন্যদিকে চা বোর্ড বলছে, এবার রেকর্ড উৎপাদনের হাতছানি থাকায় রপ্তানিতেও বিশেষ মনোযোগ দিচ্ছে তারা। এজন্য বিশেষ মানসম্পন্ন চা উৎপাদনের পাশাপাশি খোঁজা হচ্ছে আন্তর্জাতিক বাজারও। চায়ের রপ্তানি বৃদ্ধিকরণের লক্ষ্যে আমরা অন্যতম প্রধান ক্রেতা দেশ পাকিস্তান, ইউএই এবং রাশিয়া সহ বিভিন্ন দেশের ক্রেতাদের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখছি। শুধু তাই নয়, আমাদের যে সকল অ্যাম্বাসি এবং কনসুলার অফিস বিভিন্ন দেশে আছে, তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং উন্নত মানের অর্থোডক্স ব্ল্যাক টি, গ্রিন টি তৈরির উপরেও বিশেষ জোর দিয়েছি এবছর।
খাত সংশ্লিষ্টরা বলছেন, চা রপ্তানি বাড়াতে হলে বাগান মালিকদের প্রণোদনার পাশাপাশি সরকারের উদ্যোগেই বিকল্প বাজার তৈরি করা জরুরি। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। বিচ্ছিন্নভাবে নয়, সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারক বিষয়ক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, সবার জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এসডিজির কাঙ্ক্ষিত অর্জন নিশ্চিত করতে জনগণকে সচেতন করার ওপরও গুরুত্ব দেন তিনি। এ সময় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আইনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সরকার কাজ করছে। তবে এ লক্ষ্য অর্জনে খুব অল্প সময়ের মধ্যে দৃশ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। আগামী ডিসেম্বরে ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে। পানির ন্যায্য হিস্সা আদায়ে সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে বলে জানান অ্যানি। SDG goal achieve করতে হলে goal 3 কে integration of all components related to the health service, যেমন ওয়াটার, SDG goal 4, 5, 6 and 10, এটাকে ইন্টিগ্রেট করতে হবে, সমন্বয় করতে হবে। পানি সম্পদ মন্ত্রণালয় লিডিংয়ে থেকে সেখানে কৃষি মন্ত্রণালয়, আমাদের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় আমরা মিলে কমপক্ষে 20,000 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করব। চট্টগ্রাম নগরে রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে 1.5 কোটি টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব। সোমবার রাতে ফলের গলির একটি ভবনে পরিচালিত অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব সিগারেট জব্দ করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজারের ওই ভবনের 2য় ও 3য় তলার কয়েকটি কক্ষে অভিযান চালানো হয়। সেখান থেকে অবৈধভাবে আমদানিকৃত বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। র্যাব 7-এর কর্মকর্তা জানান, শুল্ক ও কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ সিগারেট বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল, যার আনুমানিক বাজার মূল্য 1,50,00,000 টাকা। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এই বিল্ডিং এর 2টি রুম থেকে আমরা বিপুল পরিমাণে সিগারেট জব্দ করতে সক্ষম হই এবং এই সব সিগারেটের হচ্ছে সবগুলো সিগারেটই হচ্ছে শুল্ক ফাঁকি দেওয়া সিগারেট এবং তারা হচ্ছে দীর্ঘ সময় ধরে এই চক্রটি অ্যাক্টিভলি এই শুল্ক ফাঁকি দিয়ে গভর্নমেন্টের শুল্ক ফাঁকি দিয়ে এই ব্যবসাটা করে যাচ্ছে। মায়ানমারের বর্ডার এবং বিভিন্ন বর্ডার সংলগ্ন এরিয়া থেকে তারা এই সিগারেটগুলো হচ্ছে বাংলাদেশে পাচার করে এবং পরবর্তীতে হচ্ছে এটা তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়। দুপুরে বুলেটিনে আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছে। ফিরে শোনানো খবরের সঙ্গে আরজা থাকছে। শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে পরিবহন ধর্মঘট ও সড়ক অবরোধ, যাত্রীদের ভোগান্তি। আবারও স্বাগত দুপুরে বুলেটিনে। দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকে গ্রেফতার ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে সকাল থেকে সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট এবং সড়ক অবরোধ শুরু করেছে পরিবহন শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার কোতোয়ালি থানায় বাকবিতণ্ডার জেরে শ্রমিক নেতা মুজিবুর রহমান মুজিবকে মারধর ও আটক করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে নিমনগর বাসস্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ শুরু করে ক্ষুব্ধ শ্রমিকরা। অবিলম্বে আটক শ্রমিক নেতার মুক্তি এবং দায়ী সিআইডি ইন্সপেক্টর এবং ওসিকে অপসারণের দাবি জানিয়েছেন তারা। ধর্মঘটের কারণে দূরপাল্লার কোচ সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। নয়াবুর অসির গ্রেপ্তারের দাবিতে তাকে চাকরি থেকে বের করে দেওয়ার দাবিতে যতক্ষণ পর্যন্ত মুজিবুর রহমান মুজিবকে মুক্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের গাড়ি ঘোড়া বন্ধ থাকবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন,
পরিবহন ধর্মঘটে যাত্রী ভোগান্তি অনেক বেড়েছে, আমরা একটু আগেই বলেছি। তো এর সমাধানে কি কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? পরিবহন শ্রমিকরা যেটি বলছেন যে রোববার রাতে তাদের আরেকটি সমস্যার সমাধানের জন্য কোতোয়ালি থানায় কিছু শ্রমিক নেতা গিয়েছিলেন। সেখানে সাদা পোশাকে বসেছিলেন সিআইডির ইন্সপেক্টর নবুর রহমান। এ সময় ওসির অবস্থান জানতে তার কাছে জিজ্ঞাসা করা হলো, তিনি তাদের সঙ্গে সদুত্তর দেন না এবং এই নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শ্রমিক নেতা মুজিবুর রহমান ওই সিআইডি ইন্সপেক্টরকে হাত তুলেন এবং পরবর্তীতে তাকে আটক করা হয়। এবং পরবর্তী ঘটনা আরও বেশি দূর গড়িয়েছে যখন জানা যায় এই শ্রমিক নেতা মুজিবুর রহমান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক শ্রমিক দলের জেলা কমিটির সদস্য সচিব। এটি জানার পরে বিষয়টি নিয়ে জোরালোভাবে শহরে একটি আলোচনার আলোড়ন তৈরি হয় এবং পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে সেই শ্রমিক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। এবং বহিষ্কারের পরপরই আমরা যেটি লক্ষ্য করেছি, শ্রমিক নেতাকে কোতোয়ালি থানা পুলিশে গ্রেপ্তারের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে দৈহিক নির্যাতন চালানো হয়েছে। শ্রমিক নেতারা যেটি বলছেন, দিনাজপুর মোটরবন্দর শ্রমিক ইউনিয়নের বর্তমান নেতা শওকত আলী তোতা এবং আব্দুল কাইয়ুম, এরা যেটি জানাচ্ছেন যে তাকে যেভাবে দৈহিক নির্যাতন করেছে, তার যদি কোনো অপরাধ হয়ে থাকে সেটি আইনের আওতায় বিচার করা যেত, বিচারে তার যে শাস্তি হতো তারা মেনে নিতেন। কিন্তু তাকে দৈহিকভাবে যে নির্যাতন চালা হচ্ছে এটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কাজেই সে সিআইডির ইন্সপেক্টর, তাকে তারা চাকরি থেকে বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। পাশাপাশি কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি করেছেন এবং শ্রমিক নেতা মুজিবুর রহমানের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা এই আকস্মিক ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এবং সকাল 11টার পর থেকে, এই ঘোষণার পরপর সকাল 11টার পর থেকে দিনাজপুর থেকে দূরপাল্লার কোনো কোচ ছেড়ে যায়নি এবং ফুলবাড়ি বাস স্ট্যান্ডে অবরোধে শ্রমিকরা সড়ক অবরোধ করলে পরবর্তীতে এই খবর ছড়িয়ে পড়লে জেলার 13টি উপজেলায় বিভিন্ন যে শ্রমিক সংগঠনের যে শাখা অফিসগুলো আছে তারা সংশ্লিষ্ট এলাকায় ধর্মঘট শুরু করেছে এবং রাস্তা অবরোধ করে রেখেছে। এবং এই ধর্মঘটের ফলে অ্যাম্বুলেন্স বা অন্যান্য সার্ভিসও কিন্তু চলাচল করতে পারছে না। মানুষের চরম দুর্ভোগ হচ্ছে। শ্রমিক নেতারা বলছেন যে পুলিশের যে বাড়াবাড়ি এবং যারা এই শ্রমিক নেতাকে অহেতুক নির্যাতন চালিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করেছে তাদের বিচার হওয়া এবং এই শ্রমিক নেতার মুক্তি, এটি ছাড়া তারা কোনোভাবেই সমস্যার সমাধান করবে না। ইতিমধ্যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলছেন, কিন্তু সুরাহার কোনো পথ এখনও তারা খুঁজে বের করতে পারেনি। ফলে ধর্মঘট অব্যাহত আছে এবং কখন নাগাদ কি সমঝোতায় সেটি নিষ্পত্তি হয় সেটি জানার অপেক্ষা এবং সেটি জানা গেলে আমরা জানাতে পারবো। এই ছিল আমার কাছে। অনেক ধন্যবাদ। দিনাজপুর থেকে পরিবহন ধর্মঘটের খবর জানাচ্ছিলেন সালাউদ্দিন আহমেদ। চলে যাচ্ছি পরের খবরে। ঝালকাঠি সদর হাসপাতাল থেকে খাবার দেবার কথা বলে ডেকে নিয়ে 60 বছর বয়সী এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় রাত 3টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ভোরে তিনি হাসপাতালে ফিরে ঘটনাটি জানালে কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি নেন। এ সময় তারা পুলিশে খবর দেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বেল্লাল শিকদার ও নাসির নামের 2 যুবককে গ্রেফতার করা হয়। সে হাসপাতালে ভর্তি রোগী না, সে বাইরের লোক, হাসপাতালের ভিতরে ছিল। সিসিটিভি ফুটেজটা আছে, সিসিটিভি ফুটেজটা পুলিশকে আমরা দিচ্ছি। আমাদের হাসপাতালে কোনো স্টাফ বা কর্মচারীর জন্য গাফিলতি যে এর মধ্যে বের হয়, আমরা প্রয়োজনীয় সর্বোচ্চ আপনার বিধিমত ব্যবস্থা আমরা নিব। ক্ষতিগ্রস্ত ভিকটিমকে হেফাজতে নিয়ে তাকে ধর্ষিত পরীক্ষা সহ যাবতীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করি এবং তার দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যে আমরা সাসপেক্টকে গ্রেপ্তার করেছি। তার নাম বিল্লাল এবং সে জানিয়েছে যে তার সাথে আরেকজন ছিল। তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত আছে আর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের 3 সদস্যই মারা গেছেন। স্ত্রী ও সন্তানের পর এবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজমিত স্ত্রী মাইদুল ইসলাম। সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত শুক্রবার ভোরে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকার একটি ভাড়া বাসায় জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে মারাত্মক দগ্ধ হন মাইদুল ইসলাম, স্ত্রী বিউটি আক্তার ও 8 বছরের শিশু সন্তান মারুফ। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হলে শনিবার দুপুরে শিশু মারুফ এবং সোমবার সকালে বিউটি আক্তার মারা যান।
প্রায় 2 বছর ধরে বন্ধ লক্ষ্মীপুরের উপশহর খ্যাত দালাল বাজার পুলিশ ক্যাম্প। 2024 সালের 5ই আগস্ট বন্ধ হয়ে যাওয়া ক্যাম্পটির দরজায় এখনও ঝুলছে তালা। দীর্ঘদিন পুলিশি কার্যক্রম না থাকায় বাড়ছে অপরাধের সংখ্যা। ছিনতাই, চুরি, ডাকাতি, কিশোর গ্যাং ও মাদকসেবীদের উৎপাত নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। একই সঙ্গে ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে আসা পর্যটকরাও পড়ছেন নিরাপত্তাহীনতায়। লক্ষ্মীপুরের দালাল বাজার ইতিহাস, ঐতিহ্য আর ব্যবসা বাণিজ্যের কারণে জেলার উপশহর হিসেবে পরিচিত এই জনপদ। সদর উপজেলা থেকে প্রায় 6 কিলোমিটার পশ্চিমে অবস্থিত দালাল বাজার ইউনিয়নে রয়েছে 12 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, 18টি ব্যাংক ও এজেন্ট ব্যাংকের শাখা এবং 20টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান। শুধু ব্যবসা বাণিজ্য নয়, ঐতিহ্যের কারণেও প্রতিদিন এখানে ভিড় করেন দর্শনার্থীরা। রয়েছে প্রাচীন জমিদার বাড়ি, কামানে খোলা জমিদার বাড়ি এবং ঐতিহাসিক খোয়াসাগর দিঘি। স্থানীয়দের দাবি, এখানে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সরগরম থাকে পুরো এলাকা। কিন্তু 2024 সালের 5 আগস্ট বন্ধ হয়ে যায় দালাল বাজার পুলিশ ক্যাম্পের কার্যক্রম। এরপর থেকেই বাড়ছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। 1 আগস্টের পর এখানে পুলিশ না থাকাতে এখানে খুব ধরনের বকাটো পোলাপাইন আর কিছু ইয়াবা গাঁজুরি সন্ধ্যার পরায় আড্ডা দেয়। উপশহরে এখন অভিভাবক কোনো আইন প্রয়োগকারী সংস্থা না থাকার কারণে দিন দিন আপনার কিশোর গ্যাংয়ের উৎপত্তি বেড়ে গেছে। ছুটির দিনে পরিবার নিয়ে একটু ঘুরতে আসলে দিঘির পাড় বা দালাল বাজার জমিদার বাড়িতে আসা হয়, কিন্তু এখানে আসলে অনেক রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ছেলে মেয়েরা এখানে আড্ডা দেয় এবং আমরা তাদের ভয়তে ডরে আমরা কিছু করতে পারি না। আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের লোক আছি 2 জন। পুলিশের তথ্য অনুযায়ী 1984 সালে জেলা পুলিশ সুপারের উদ্যোগে দালাল বাজারে ক্যাম্পটি স্থাপন করা হয়। 2015 সালে জায়গাটি পুলিশের নামে বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও 2017 সালে দালাল বাজারে জমি ও জমিদার বাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় চলে যায়। পরবর্তীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে 2020 সালে ক্যাম্প প্রত্যাহার করা হয়। এরপর অতিরিক্ত পুলিশ দিয়ে সাময়িকভাবে কার্যক্রম চালু রাখা হলেও 2024 সালের 5 আগস্ট থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ক্যাম্পটি। ক্রাইমের যে ব্যাপার আপনারা বলছেন এবং হচ্ছে যে একটা প্রত্নতাত্ত্বিক জায়গায় এই ব্যাপারে আমরা পুলিশ সেক্টরের সাথে কথা বলছি। সামনে যদি আমাদের অর্গানোগ্রামে এই দালাল বাজার ক্যাম্পটা যদি চলে আসে তাহলে এবং আমরা যদি জনবল মঞ্জুরি পাই তাহলে অবশ্যই ওখানে আরেকটা ক্যাম্প স্থাপন করা হবে। ব্যবসায়ীদের অভিযোগ, আগে পুলিশ ক্যাম্প থাকায় এলাকায় নিয়মিত টহল ছিল। কোনো সমস্যা হলে দ্রুত পুলিশি সহায়তা পাওয়া যেত। এখন রাতে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বাড়তি আতঙ্কে থাকতে হচ্ছে তাদের। বিভিন্ন মসজিদ টসজিদেও আমাদের এই যে ব্যাটারিগুলো চুরি করে নিয়ে যায়। খুচরা আমাদের এই হোটেলেও কদিন আগে চুরি হয়েছে, এই দোকানেও চুরি হয়েছে। দালাল বাজারবাসী অত্যন্ত চিন্তিত যে দালাল বাজার পুলিশ বাড়ি না থাকার কারণে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যায় এবং সামনেও করতে পারে। পর্যটক ও বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে এখানে পুলিশি উপস্থিতি প্রয়োজন বলে মনে করেন স্থানীয় প্রশাসন। এখানে প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে এবং ইভেন জেলা সদর থেকে এখানে দর্শনার্থীরা যায়। আমরা এখানে নিরাপত্তার স্বার্থে পুলিশ ফাঁড়িতে পুনঃস্থাপন করার প্রয়োজন মনে করি। ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা হয়েছে, ওনারা আশ্বাস দিয়েছে শীঘ্রই একটা ব্যবস্থা হবে, আশা রাখি। জনবল সংকট কাটিয়ে কবে ফিরবে পুলিশি কার্যক্রম, এখন সেই অপেক্ষাতেই স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। দুপুরে বুলেটিনে আরও একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ফিরে অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। হরমুজ প্রণালী এখন আমেরিকার নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের। ইরানের সামরিক নেতৃত্বে রদবদল আনলেন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। আবারও স্বাগত দুপুরে বুলেটিনে। চাঁদপুরের শাহরাস্তিতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন মারা গেছেন। এতে আহত হয়েছেন অন্তত 15 জন। সকালে বানিয়াচৌ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার বানিয়াচৌ এলাকায় বালুবাহী ট্রাক ও যশোরগামী আল আরাফা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় 3 জন। পরে আহত আরও একজনের মৃত্যু ঘটে। এ সময় বাসের ভেতর আটকা পড়েন বেশ কয়েকজন যাত্রী। স্থানীয়রা ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমার উপস্থিতিতে একটা প্রস্তুতিমূলক রাষ্ট্রপতি নির্বাচন 2026 প্রস্তুতিমূলক একটা আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় যে জিনিসগুলোকে নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে যে ভোট কোথায় নেওয়া হবে। আপনারা জানেন যে 20 অগস্ট আপনার ভোটটা হবে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এটা হচ্ছে অধিবেশন কক্ষে ভোটটা গ্রহণ করা হবে। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা স্ব অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব আমি সহ আমরা তাদের কাছে ব্যালট পেপারটা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পরে তারা যার মনোনীত তাদের প্রার্থীকে স্বাক্ষর করে চিহ্নিত করে সামনে 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। এইটা হচ্ছে পদ্ধতিগত ব্যাপার এবং আমরা বিকাল 5টা পর্যন্ত ভোট ব্যবস্থাটা রাখতে হবে। কেন যদি কোনো অনির্ধারিত কারণে কোনো মাননীয় সংসদ সদস্য এসে পৌঁছাতে দেরি করেন তাহলে সেই জিনিসটা যেন 5টা পর্যন্ত কন্টিনিউ করে। 5টার সময় যখন ভোট গ্রহণ শেষ হবে আমরা তাৎক্ষণিকভাবে ওখানে কাউন্টিংটা করব। ওই যে জায়গায় ভোট বাক্সগুলো রাখা আছে ওইখানেই আমরা কাউন্টিংয়ের ব্যবস্থা করা হবে এবং আমরা আপনার যে কজন লাগে ওটা এখনও কাউন্ট করি নাই, ঠিক করি নাই। 3 জনা বা 4 জনা বা 5 জনা যারা আছে ব্যালট গ্রহণকে আপনার সর্ট আউট করে আমরা কাউন্টিংয়ের ব্যবস্থাটা করব এবং কাউন্টিংয়ের পরে আমরা মোট ব্যালট হচ্ছে 349টা। বৈধ বা কয়টা কাস্ট হয়েছে, কয়টা বৈধ, কয়টা জানা মানে প্রার্থীদের ভিতরে পাওয়া গেছে এইটা আমরা প্রাথমিকভাবে এই ফলাফলটা ওখানে সংসদ আমাদের অধিবেশন নির্বাচন যিনি আহ্বান করবেন নির্বাচনকর্তা যেহেতু সিইসি স্যার ওখানে অ্যানাউন্স করে আমরা সচিবালয়ে এসে বাকি গেজেটটা করব। এটা হচ্ছে আজকের এই প্রস্তুতিমূলকগুলো আলোচনা। শুরুতে আপনার লাইভ টেলিকাস্ট ওখান থেকে করা হবে এবং আপনাদের সংবাদকর্মীদের বোধহয় বসার ব্যবস্থা রাখা হবে। আপনারা যেন আপনাদের নির্ধারিত জায়গায় এটা বসতে পারেন। এই হচ্ছে মোটামুটিভাবে এটা। আর আমরা এখান থেকে সহায়ক কর্মচারী হিসেবে আমরা 20 জনা আমাদের 20 জনের আমাদের সহকর্মীর নাম আমরা প্রেরণ করব। তাদেরকে আলাদা করে আইডি কার্ড দেওয়া হবে আর সংসদ সচিবালয় থেকে প্রয়োজনীয় সংখ্যক তারা আমাদেরকে সাহায্যকারী কর্মকর্তা দিবেন। আমাদের কমিশনার মহোদয়গণরাও যদি যেতে চান আমরা তাদের নামও পৌঁছাবো। তারা জাস্ট অ্যাটেন্ডেন্স হিসেবে থাকবেন, উপস্থিত থাকবেন এবং এটা একটা মানে রাষ্ট্রপতি নির্বাচন 1991 পরে তো এখন প্রথম হচ্ছে এত দীর্ঘ বিরতিতে এই কমিশন এই সুযোগটা হয়তো দেখার এবং প্রত্যক্ষ করার সুযোগটা হয়তো নেবেন। এই হচ্ছে আমার কাছ থেকে। রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে আমেরিকার নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ট্রাম্প। এছাড়া ইরান আমেরিকা সংঘাতে ক্ষয়ক্ষতির জন্য তেহরানের কাছে ওয়াশিংটন বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করবে বলেও ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান যুদ্ধের শুরু থেকেই চলছে তেহরান ওয়াশিংটন দ্বন্দ্ব। ইরানের সাথে যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হরমুজ প্রণালী এখন পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ট্রাম্প।
তিনি বলেন, আমেরিকার নৌবাহিনী পুরো জলপথটি মাইন মুক্ত করে সেখানে একটি ইস্পাত দেয়াল গড়ে তুলেছে। ওয়াশিংটনের অনুমতি ছাড়া কাউকে সেখানে প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান তিনি। এই মুহূর্তে হরমুজ প্রণালীর উপর একমাত্র আমেরিকার নৌবাহিনীরই পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। সেখানে ইস্পাত দেয়ালের মতো দুর্ভেদ্য অবরোধ চালিয়ে যাচ্ছে আমাদের বাহিনী। আমরা পুরো প্রণালীকে মাইন মুক্ত করেছি এবং শতভাগ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছি। ইরানের পক্ষ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ ও নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবির জবাবে উল্টো তেহরানের কাছে আর্থিক ক্ষতিপূরণ চাওয়ার ঘোষণা দেন আমেরিকার প্রেসিডেন্ট। এমনকি গাজা, লেবানন, সিরিয়া ও ইয়েমেনের ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির জন্যও ইরানকেই দায়ী করেন তিনি। তেহরানের সঙ্গে যে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনায় এই ক্ষতিপূরণের দাবিকে এজেন্ডাভুক্ত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তারা আমাদের কাছে ক্ষতিপূরণ চেয়েছে, তাহলে গত 50 বছরে তারা যে ক্ষয়ক্ষতি করেছে আমরাও তার ক্ষতিপূরণ চাইব। যদি কাউকে ক্ষতিপূরণ দিতেই হয় তবে সেই অর্থ ইরানকেই দিতে হবে। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ট্রাম্পের এই অবস্থান চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলেছে। অনেকের মতে প্রশাসনের ভেতরেই এখন দুই ধরনের নীতি কাজ করছে। ট্রাম্প প্রকাশ্যে দাবি করছেন যে অর্থনৈতিক অবরোধের মুখে ইরান যুদ্ধে হেরে গেছে এবং ওয়াশিংটন সুবিধাজনক অবস্থানে আছে, কিন্তু প্রশাসনের একটি অংশ সংঘাত এড়িয়ে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খুঁজছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার সাথে চলমান সংঘাত ও চরম উত্তেজনার মধ্যেই ইরানের সামরিক নেতৃত্বের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এক বিশেষ ডিক্রির মাধ্যমে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এবং স্বরাষ্ট্র সুরক্ষা বাহিনী বাসিসের শীর্ষ 6টি পদে নতুন কমান্ডারদের নিয়োগ দিয়েছেন তিনি। এই রদবদলকে তেহরানের সামরিক সক্ষমতা ও নিরাপত্তা জোরদার করার নতুন ছক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্তাদের একটি বড় অংশ প্রাণ হারান। দীর্ঘ সময়ে অন্তর্বর্তীকালীন দায়িত্বে চলার পর অবশেষে সামরিক চেইন অফ কমান্ড পুনর্গঠন করলেন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। দেশের সামরিক বাহিনীকে আরও আক্রমণাত্মক ও শক্তিশালী করতে নেতৃত্বে বড় রদবদল আনল তেহরান। এক অধ্যাদেশের মাধ্যমে 6 জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক ঘোষণায় মেজর জেনারেল আলী আবদুল্লাহিকে সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ এবং ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারিকে তার ডেপুটি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে IRGCর প্রধান হিসেবে দায়িত্ব সামলাবেন আহমেদ ওয়াহিদি। তিনি ইরানের সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সামরিক রণকৌশলে অত্যন্ত অভিজ্ঞ। আর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পারস্য উপসাগরীয় অঞ্চলে IRGC নেভির প্রধান করা হয়েছে রিয়ার অ্যাডমিরাল আলী আজমাইকে। অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করতে প্যারামিলিটারি বাসিস বাহিনীর প্রধানের পদে বসানো হয়েছে সাবেক গোয়েন্দা প্রধান হোসেইন তায়েবকে। একই সাথে সামরিক বাহিনীকে শুধু প্রতিরক্ষাই নয়, যে কোনো শত্রুর বিরুদ্ধে পূর্ণাঙ্গ আক্রমণাত্মক অভিযানের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে ইরানের ওপর চাপিয়ে দেয়া 2টি যুদ্ধে এই কমান্ডাররা সাহসিকতার পরিচয় দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। হরমুজ প্রণালী নিয়ে কূটনৈতিক আলোচনা যখন কোনো অগ্রগতির মুখ দেখছে না, তখন সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানোর এই পদক্ষেপ সংঘাতকে নতুন মোড়ের দিকে ঠেলে দিল বলেই মনে করছেন বিশ্লেষকরা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দুপুরে বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। শেখ হাসিনার বিষয়ে কঠোর অবস্থানের সরকার, দেশে আসলে পূর্ণ নিরাপত্তায় বিচারে মুখোমুখি করা হবে জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা, ট্রাইব্যুনালে ফোন আলাপ উপস্থাপন।
নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার বিষয়ে আলোচনা হলেও নেওয়া হয়নি সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী। শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া, নিহত বেড়ে 164। দেশ জুড়ে জরুরি অবস্থা এবং জাতীয় দুর্যোগ ঘোষণা। এই ছিল দুপুরে বুলেটিনে। চ্যানেল ওয়ানের সঙ্গেই থাকুন আর যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো। ধন্যবাদ সবাইকে।